নমস্কার। আজকে আপনাদের সঙ্গে আমাদের বার্তা হলো জিম নিয়ে কথা। তো জিম আজকে হয়ে গেল প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা শহরের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা জায়গায় হয়তো 4টে দোকান দেখবেন, তারপরে একটা জিম দেখবেন। এই জিম যেটা হলো, এটা কেন হলো? এটা হলো মানুষের সময়ের অভাবে। আমরা চিরকাল ছোটবেলা থেকে শুরু করে আজকেও গ্রাম অঞ্চলে খোলা জায়গায় ব্যায়াম করতাম, কিন্তু কাজের চোটে সকাল সকাল 7টায় উঠে 6টায় উঠে মানুষ বেরিয়ে যায়, তারপর ফিরে আসে সন্ধে 5টায়। খেলার সময় পায় না, ব্যায়াম করার সময় পায় না। যখন বাড়ি ফিরে তারপরে মনে হয় একটু নিজেকে যত্ন করার জন্য, নিজের শরীর ঠিক রাখার জন্য আমরা জিম করি, ব্যায়াম করি। আর ব্যায়াম যখন করব তখন মানুষ এখন এই যে সোশ্যাল বিহেভিয়ার, যে ব্যায়াম করার জন্য যে পাশে লোক যেন ব্যায়াম করে, সে একটা মোটিভেশনের ব্যাপার। তো জিম, পাশ্চাত্য চিন্তাভাবনা একটু এলো এর মধ্যে। আগে আমাদের যারা ঘরে ব্যায়াম করত, ওখানে কিন্তু ব্যায়াম ঘর তখনও ছিল, সেটাকে ইংরেজিতে আমরা জিম বলি। কিন্তু সেই সময় ব্যায়াম ঘরে যে দু একটা জিনিস থাকতো, সেগুলো হতো আমাদের ওজন তোলার কয়েকটা জিনিস, কিংবা শুয়ে ব্যায়াম করা, দণ্ড করা, উঠবোস করা, এগুলো হতো মেন ব্যায়াম, যেটাতে শরীর তৈরি করা হতো। আস্তে আস্তে নতুন প্রণালীতে নতুন নতুন ইনস্ট্রুমেন্টগুলো ইজাদ হলো, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজে দেন। আর ওখানে জিম তৈরি হলো একটা কন্ট্রোলড টেম্পারেচারের মধ্যে ব্যায়াম করার জন্য। ওখানে শীত, ওখানে পাশ্চাত্য দেশগুলিতে শীতের সময় বাইরে ব্যায়াম করার ক্ষমতা থাকে না, সেরকম পরিবেশ থাকে না। তো একটা হিট কন্ট্রোলড কিংবা কোল্ড কন্ট্রোলড একটা জায়গা তৈরি হলো, যেখানে মানুষ ব্যায়াম করতে পারে। এবার আমাদের দেশে ঠিক সেই জিনিসটা গত 15-20 বছর ধরে আস্তে আস্তে বেড়ে এসছে। কিন্তু জিম যাওয়ার জন্য কার যে কতটা কি দরকার, সেটা কে বলবে? ডাক্তার কিন্তু সবসময় বলবে না। ডাক্তারের কাছে পৌঁছতে পৌঁছতে আপনার দেরি হয়ে যায়, চোট খেয়ে ফেলেন। আর যতবার জিজ্ঞেস করি যে আপনার এই চোটটা কি করে লাগলো, আমি জিম করতে গিয়েছিলাম, আমার কাঁধে লেগে গেল, আমার কোমরে ব্যথা হয়ে এসছে, আমি হাঁটু মুড়ে গেল, আমার হাঁটুর ব্যথা বেড়ে গেল। তাই বললাম, কেন? আপনি কাকে জিজ্ঞেস করে করছেন? আমার তো পার্সোনাল ট্রেনার আছে। সে মশাই পার্সোনাল ট্রেনার আছে সবার, কিন্তু ওই পার্সোনাল ট্রেনিং দিতে গিয়ে ফিজিওলজিক্যাল যে লোড বিয়ারিং ক্যাপাসিটি একটা মানুষের, কিভাবে মানুষকে আমরা একটা আকলন করে ঠিক করব যে কার জন্য কি ব্যায়াম দরকার আর কতটা দরকার, সে কতবার করে করবে, এগুলো কিন্তু হচ্ছে স্পোর্টস ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আর স্পোর্টস ফিজিওলজি বলতে গিয়ে কে এখানে? প্রত্যেকটা জিমে তো আজকাল কমার্শিয়ালি আপনি একটা স্পোর্টস ফিজিওলজিস্ট, একটা ডায়েটিশিয়ান, যে আপনার বডির অ্যাসেসমেন্ট করবে যে আপনার কোন জায়গায় কোন পেশিটা টাইট আছে, কোন পেশিটা ঢিলা আছে, কোন পেশির মধ্যে আহ, অনেক বেশি চর্বি আছে, যে জায়গাটার ওপরে কাজ করতে হবে, যেটা কাজ বেশি করে দিলে কোনো কোনো জায়গায় ইনজুরি হতে পারে, এই অ্যাসেসমেন্টটা কে করবে? তো জিমের ব্যাপারটা এত সোজা নয়। ওখানে গিয়ে যে আমি 4 কিলো 5 কিলো নিয়ে হনুমানের মতো তুলতে শুরু করলাম, তারপর হঠাৎ করে আমি গিয়ে একদিন মনে হলো ওই পাশের লোকটা তো 50 কেজি তুলছে, চলো আমি অন্তত 40-40টা তুলি। সেটা গিয়ে করে আবার কোমরটা গেল আমার 12টা বেজে। এইগুলো কিন্তু প্রচুর বেশি হয়। আর সেখানে হয় কি, ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি, যদি আমরা অর্থোপেডিক সার্জন কিংবা স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট হিসেবে ভাবি, তাহলে হয়তো আমাদের লাভই হচ্ছে। কিন্তু সেই লাভটা আমরা বলে বোঝাতে পারছি না। অনেকটা অনেকটা প্রিভেনশনের দিকে আমরা রাখতে পারি, যদি আগে থেকে একটা নিজের অ্যাসেসমেন্টটা করি। যে মানুষ সারা জীবন কোনোদিন কিছু ব্যায়াম করেনি, হঠাৎ করে তার বন্ধু বান্ধবের মধ্যে গিয়ে একটু লজ্জা পেয়ে হঠাৎ করে সে
ওর ইচ্ছে হলো যে না আমিও যাব জিমে, আর সেখানে নতুন জামা কাপড় জিমের পরে একটা নতুন কিছু ব্যান্ড ফ্যাট তৈরি করে জিমে পৌঁছে গেল। সে আবার ওজন 110 কেজি, 115 কেজি, হাঁটু দুটো একেবারে মরমর করে মরে যাচ্ছে, সে কোমরটা ওঠাতেই পারছে না, সেখানে গিয়ে হঠাৎ করে সে আবার জিম করতে শুরু করলো। যে মানুষ সোজা হাঁটতে পারে না আধ ঘন্টা, সে জিম যাওয়ার মতো লোক নেই। কিন্তু জিম যাওয়ার মতো আছে, নিউরোলজির পেশেন্টগুলো জিম যেতে পারে, কিন্তু তার জন্য একটা নির্ধারিত নির্দেশিকা থাকতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দেশিকা থাকার দরকার যে জিম গিয়ে কি করবে। জিম গিয়ে এক একটা, আপনি আপনার ছোট ভাইয়ের মতো নেই, আপনি আপনার বাবার মতো নেই, আপনি কি করে পাশের বাড়ির আপনার বন্ধুর মতো হতে পারেন যে জিমে একই রকম ব্যায়াম করবে? সম্ভব নাকি? এটা বুঝতে হবে যে জিম ইনজুরিটাকে প্রিভেন্ট যদি করতে হয় তাহলে নিজেকে আগে বুঝতে হবে। সামান্য জিনিসগুলো আগে করে দেখিয়ে দিন, সামান্য জিনিসগুলো করুন। যেরকম আপনি আধ ঘন্টা খুব সামান্য গতিতে হাঁটা, মানে আধ ঘন্টায় যদি 2.5 কিলোমিটার 2 কিলোমিটারও হাঁটতে পারেন, সেরকম কি ক্ষমতা আছে? আপনি কি 1 ঘন্টা টানা 5 কিলোমিটার হাঁটতে পারবেন? সে ক্ষমতা আছে? একদম একদম সাধারণ স্পিডে। আপনি কি নর্মালভাবে একটা মানে হালকা যোগা, সামনে ঝুঁকে পায়ে হাত দেওয়া, হাঁটু সোজা রেখে, কিংবা কয়েকটা খুব বেসিক এক্সারসাইজগুলো বিছানার ওপরে শুয়ে করতে পারবেন? আপনি যদি সাঁতার কাটতে পারেন, 15 মিনিট টানা কি সাঁতার কাটতে পারবেন? আপনি কি সাইকেল যদি চালান তাহলে কি 1 ঘন্টা টানা সাইকেল চালাতে পারবেন? সেগুলো যদি পারেন তাহলে আস্তে আস্তে হয়তো জিমের দিকে একটু নজর ঘোরাতে পারেন। কিন্তু যদি সোজা হাঁটতে পারছেন না, আপনি ওজনটা এত বেশি যে আপনি নড়াতে পারছেন না শরীরটাকে, তাহলে জিম গিয়ে কোনো লাভ নেই। শুধু শুধু জিমে গিয়েও কিন্তু আপনি হঠাৎ করে ভারী ভারী জিনিসগুলো তুলতে শুরু করবেন, যেগুলো মূল কারণ হয়ে দাঁড়াবে আপনার ইনজুরিটাকে বাড়ানো। আপনি দেখবেন যে হঠাৎ করে জিমে গিয়ে আপনার ট্রেনার আপনাকে মোটিভেট করছে, এই প্রোটিন খাও, সেই প্রোটিন খাও, অমুক খাও, তমুক খাও, এই করো, সেই করো। আরে 100-র মধ্যে কিন্তু 10 জন ট্রেনার হয়তো সুপারলেটিভ খুব ভালো, কিন্তু 90%, এটা আপনাকে দেখতে হবে কিন্তু যে আপনাকে আপনি বলে কে ট্রিট করছে। আজকে একটা জিমে একদিনে 100টা লোক যাচ্ছে, কি করে একজন কিংবা দুজন ওখানে যারা কাজ করছে ছেলেরা, ওরা একসঙ্গে 100টা লোকের ভালো করে সব কিছু বুঝে নিতে পারে? খুব দরকার আপনার তার আগে একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করানোর। বোন মিনারেল ডেন্সিটি থেকে শুরু করে আপনার বিএমআই, আপনার জেনারেল মাসকুলার স্ট্রেংথ কত আছে, আপনার বডি ফ্যাট ভিসেরাল অ্যানালিসিস করা, আপনাকে আপনার নিউট্রিশনাল স্ট্যাটাস দেখা, আপনার হাড়গুলো কীরকম আছে, আপনার মাসল স্ট্রেংথ কীরকম আছে, আপনি কতটা হাঁটতে পারেন, আপনার কার্ডিয়াক ফিটনেস কীরকম আছে, আপনার শ্বাসকষ্ট কত হাঁটলে হয়, এগুলো সব কিছু দেখে নিতে হবে। আর জিম ইঞ্জুরি শুধু হাঁটু আর কোমর আর ঘাড়ে হয় না, জিম ইঞ্জুরি কিন্তু হার্ট অ্যাটাকে পরিণতি হতে পারে। জিম আমাদের শরীরের অন্য তন্ত্রগুলোকেও কিন্তু কষ্ট দিতে পারে যদি আমরা ঠিক করে না করি। আজকে আমি জিম যাই, কিন্তু তার মানে এই নেই যে আমি নিজেকে অ্যাসেস করিনি। আমি নিজে একটা কার্ডিয়াক চেক আপ করবো নিজের, আমি নিজে আমার একটা নিজের লেভেলটা দেখব, আমি কত অবধি ব্যায়াম করা উচিত আমার, তারপরে আমি জিমে যাব। যে কোনো জিনিস কিন্তু খারাপ নেই, কিন্তু আমরা যখন সেটাকে কম্পিটিটিভ লেভেলে করতে শুরু করি তখন কিন্তু কষ্ট আছে। যেমন খেলোয়াড়দের জন্য আমি বলি যে খেলার জন্য ফিট হতে হবে, ফিট হওয়ার জন্য খেলা নেই। কিন্তু আপনারা ভাবছেন যে হঠাৎ করে আমি খেলতে ক্রিকেট নেমে গেলাম 50 বছর বয়সে গিয়ে, ফিট হওয়ার জন্য ক্রিকেট খেলছি, ফিট হওয়ার জন্য টেনিস খেলছি। না, আগে ফিট হয়ে যাই তারপরে টেনিস খেলি। তো এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা খেলা কিংবা জিমটাকে একটা এন্টারটেনমেন্ট ভ্যালিউ দিয়ে দিচ্ছি। অনেকেই আসে যাদের আমরা বলি যে কোমরে কষ্ট আছে, আপনি আগে আধ ঘন্টা করে সকাল বিকেল বাড়িতে অমুক ব্যায়ামটা করুন। ডাক্তারবাবু আমি কি জিম যেতে পারবো? প্রথম কোয়েশ্চেন, কেন ভাই? বাড়িতে ব্যায়াম করতে কষ্ট হচ্ছে, জিমে করলে কি বেশি ব্যায়াম লাগবে গায়ে? কারণটা হচ্ছে যে টাকাটা যে জিমে জমা করা আছে, আর ওখানে যে বন্ধুদের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, পলিটিক্স ডিসকাস হয়, খাওয়া দাওয়া ডিসকাস হয়, সোশ্যাল লাইফ ডিসকাস হয়,
আমাদের অবস্থা এই জায়গায়। তো জিম ইনজুরিকে আমি ঘাড়ের কিংবা কোমরের ইনজুরি মনে করি না, আমি সেটাকে একটা মানসিক ইনজুরি মনে করি, আমি সেটাকে একটা কার্ডিয়াক ইনজুরি মনে করি, আমি সেটাকে একটা রিনাল ইনজুরি মনে করতে পারি। আজকের যে প্রসঙ্গটা উঠলো জিম ইনজুরি, জিম ইনজুরি কিন্তু একটা জিমের দোষে হয় না, কিংবা ট্রেনারের দোষে শুধু হয় না, জিম ইনজুরি কিন্তু আমাদের দোষে হয়। আমরা কি মানসিকতা নিয়ে জিমে যাচ্ছি, আমরা জিম করতে গিয়ে কি ভাবছি নিজেকে, আর আমরা জিম করতে গিয়ে শুধু টাকা খরচ করে নিজেকে ভালো করার জন্য একটা লোক রেখে ঠিক করছি, সেটা ভুল। আগে নিজের মোটিভেশন লেভেলটা তো দেখুন মশাই, আগে হেঁটে দেখান, আগে একটু সাঁতার কেটে দেখান, সামান্য জিনিসগুলো করুন একটু। যখন দেখবেন যে শ্বাসকষ্ট হচ্ছে না, যখন দেখবেন যে সচল হয়ে গেছে জয়েন্টগুলো, তখন আস্তে আস্তে জিমের দিকে নজর ঘোরাবেন। তখন গিয়ে যখন আপনি জিম করবেন আর ট্রেনারের সঙ্গে আলোচনা করে একটা নিজের একটা বডি পরিকাঠামো বুঝে জিম করবেন, তখন দেখবেন যে জিম ইনজুরিটা কিন্তু অনেকটা কমে যাবে। সেটা হয় অবশ্যই অর্থোপেডিক সার্জনদের লস হতে পারে, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার যদি ভালো হয়, তাহলে কিন্তু এই আমাদের পক্ষেও একদিক থেকে ভালো যে সচেতন হলে অন্য প্রবলেমগুলো যেটা বেশি আমাদের কাছে আর আসার প্রয়োজন, যারা পৌঁছতে পারছেন না, যাদের বড় রোগ হয়েছে, ওরা পৌঁছতে পারবেন। এটা মনে রাখবেন যে জিম ইনজুরি কিন্তু হাড়গোড়ের ইনজুরি শুধু নয়, জিম ইনজুরি কিন্তু মেন্টাল থেকে শুরু করে হার্ট, কিডনি, লিভার, যে কোনো জায়গায় একটা মেটাবলিক ইনজুরির দিকে পরিণতি হতে পারে। আর সব সময় নিজের অ্যাসেসমেন্ট ভালো করে করবেন, নিজেকে আগে বুঝুন, তারপরে ওই পাশে তাকাবেন। নমস্কার।